আসসালামু আলাইকুম। মাই ডক্টরের সৌজন্যে আজকে আমরা কথা বলবো নারীর প্রজনন স্বাস্থ্য, বন্ধ্যাত্ব এবং অনিয়মিত মাসিক নিয়ে। আজকে আমাদের সাথে আছেন বন্ধ্যাত্ব, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর S.G. কৃষ্ণা। ম্যাম কেমন আছেন? ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম, প্রথমে আপনার কাছে জানতে চাইবো নারীদের অনিয়মিত মাসিকের কারণ কি, এ বিষয়ে যদি একটু বলেন। মেয়েদের বিভিন্ন কারণেই অনিয়মিত মাসিক হয়ে থাকতে পারে, যেরকম হরমোনজনিত সমস্যা, বিশেষ করে থাইরয়েড হরমোনের সমস্যা। তারপর প্রোলেকটিন হরমোন আছে, এটার যদি বেড়ে যায় সেক্ষেত্রে হতে পারে। তারপর দেখা যাচ্ছে যে পলিসিস্টিক ওভারি নামে একটা সমস্যা আছে, সে কারণে হতে পারে। অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া, অথবা দেখা যাচ্ছে যে বিভিন্ন স্ট্রেস, এগুলোর কারণে দেখা যাচ্ছে যে অনিয়মিত মাসিক হতে পারে। ম্যাম, অনিয়মিত মাসিক হলে কখন চিকিৎসকের কাছে যাওয়া উচিত বলে আপনি মনে করেন? যখন কোনো নারী বেশ কিছু সময় ধরে, দেখা যাচ্ছে যে 6 মাস বা তার বেশি সময় ধরে অনিয়মিত মাসিকের সমস্যায় ভুগে থাকেন, তখন মনে করি যে তার একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। অনিয়মিত মাসিকের সাথে বন্ধ্যাত্বের সম্পর্ক আছে কিনা এই ব্যাপারটা যদি একটু বলেন। খুব সুন্দর একটা প্রশ্ন। কারণ আমাদের কাছে বন্ধ্যাত্বের যেসব মায়েরা এসে থাকেন, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে এই মাসিকের যে সমস্যাটা, অনিয়মিত মাসিক দেখা যাচ্ছে কারো কারো 2 মাস বা 3 মাস পর পর মাসিক হচ্ছে। হ্যাঁ, এটা একটা অন্যতম কারণ বন্ধ্যাত্বের। হ্যাঁ, যেসব মায়েদের সাধারণত অনিয়মিত মাসিক হয়ে থাকে, সাধারণত তাদের ডিমগুলো ঠিক মতো ফুটে না, যে কারণে দেখা যায় যে মায়েরা চাইলেও সহজে বাচ্চা ধারণ করতে পারে না। সে কারণে দেখা যায় যে হচ্ছে যে অনিয়মিত মাসিকের সাথে বন্ধ্যাত্বের গভীর একটা সম্পর্ক। ম্যাম, আপনি তো বন্ধ্যাত্ব চিকিৎসা দিচ্ছেন। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এখন বন্ধ্যাত্বের সমস্যাটা এখন কতটা সাধারণ হয়ে উঠছে, এই ব্যাপারটা আপনার কি মনে হয়? হ্যাঁ, বাংলাদেশে দিন দিন বন্ধ্যাত্বের সমস্যা বেড়েই চলেছে। আমরা দেখি যে চেম্বারে প্রতিনিয়ত যে রোগীগুলো দেখি, হিসাব করলে দেখা যায় যে তার 20-30% হচ্ছে বন্ধ্যাত্বের। এবং শুধু বাংলাদেশ না, দক্ষিণ এশিয়ার অন্যান্য যে দেশগুলো, সে দেশগুলোতেও দেখা যাচ্ছে এই বন্ধ্যাত্বের সমস্যা দিন দিন বেড়েই চলেছে। বন্ধ্যাত্বের সমস্যাটা কি শুধুমাত্র কি মেয়েদের নাকি পুরুষদেরও হয়? আর যদি পুরুষদেরও হয় তাহলে এটা আলাদাভাবে কিভাবে নির্ণয় করেন আপনারা? একসময় শুধু ধারণা করা হতো যে বন্ধ্যাত্বের জন্য শুধুমাত্র হয়তো মহিলারাই দায়ী, কিন্তু দিন দিন দেখা যাচ্ছে যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে বন্ধ্যাত্বের যে কারণ, তার মধ্যে পুরুষরাও দায়ী হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং দিন দিন এটা পুরুষদের বন্ধ্যাত্বের কারণটা দিন দিন বেড়েই চলেছে আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা দেখছি। আর যেটা বললেন যে কিভাবে আলাদা করা হয়, তো কোনো মায়ের যদি দেখা যাচ্ছে যে বন্ধ্যাত্বের জন্য দায়ী, সেক্ষেত্রে আমরা দেখে থাকি যে তার আসলে ডিম্বাশয়ে কোনো সমস্যা আছে কিনা, তার টিউবে কোনো সমস্যা আছে কিনা, তার জরায়ুতে কোনো সমস্যা আছে কিনা। এই যে ডিম্বাশয়, টিউব বা জরায়ু, এগুলোর সমস্যা থেকে সাধারণত মহিলাদের বন্ধ্যাত্বের কারণ। এছাড়াও অন্যান্য কিছু হরমোনজনিত কারণ থাকতে পারে। আর পুরুষদের বেসিক্যালি দেখা যায় যে আমরা তার আর কিছু না হলেও বীর্যের পরীক্ষাটার মাধ্যমে সাধারণত নির্ণয় করে থাকি যে পুরুষদের এখানে বন্ধ্যাত্বের ক্ষেত্রে কোনো ভূমিকা আছে কিনা। তবে সত্যি একটা হতাশার ইয়াটা যে দিন দিন আমরা দেখছি যে পুরুষদের যে বীর্যের সমস্যাটা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। বন্ধ্যাত্ব চিকিৎসায় আপনারা কি কি পরীক্ষা দিয়ে থাকেন? এক, আর এটা হচ্ছে দ্বিতীয়ত, বর্তমানে বাংলাদেশে বন্ধ্যাত্ব চিকিৎসায় কি কি পদ্ধতি অবলম্বন করছেন আপনারা, এই ব্যাপারটা যদি একটু ডিসকাস করেন। বন্ধ্যাত্ব যেটা আছে, এটা নির্ণয় করার জন্য আমাদের মায়েদের কিছু পরীক্ষা আমরা দিয়ে থাকি। যেমন বিভিন্ন হরমোন লেভেল দেখা হয়, টিভিএস আলট্রাসোনোগ্রাম করা হয়, যেটা দ্বারা দেখা হয় যে একটা মায়ের কি পরিমাণ ডিম আছে। এছাড়া তার কোনো মায়ের দীর্ঘদিন যদি বন্ধ্যাত্বে ভুগে থাকে, তখন আমরা তার টিউবের পরীক্ষা দিয়ে থাকি যে টিউব ঠিক আছে কিনা। এজন্য হচ্ছে যে বিভিন্ন হিস্টাল সালফিঙ্গোগ্রাম অথবা সিস পরীক্ষা, এগুলো আমরা দিয়ে থাকি। আর ছেলেদের ক্ষেত্রে তো যেটা আছে যে আমরা প্রথমত বীর্যের পরীক্ষা দিয়ে থাকি। সেটা যদি কোনো সমস্যা পাওয়া যায়, তখন হচ্ছে যে তাদেরকে বিভিন্ন ধরনের হরমোন পরীক্ষা বা আপনার অন্ডকোষের আলট্রাসোনোগ্রাম, এগুলো আমরা দিয়ে থাকি। আর প্রয়োজন ভেদে কখনো কখনো আমাদের ল্যাপারোস্কোপিক অপারেশন অথবা হিস্টারোস্কোপি, এই ধরনের অপারেশনের সহায়তা নিতে হয়। এই যে বন্ধ্যাত্ব, এই বন্ধ্যাত্বের সমস্যা এখন বর্তমানে আধুনিক প্রযুক্তিতে কি কি চিকিৎসা পদ্ধতি আছে, এই ব্যাপারটা যদি একটু ডিসকাস করেন। প্রথমত, যে কোনো মা বা হচ্ছে যে তার হাজবেন্ডের কোনো সমস্যা আছে কিনা, সেই সমস্যাগুলো আগে ঠিক করার চেষ্টা করা হয়।
এরপরে যদি দেখা যায় যে না শুধু ঔষধের মাধ্যমে বা স্বাভাবিকভাবে বাচ্চা হওয়া তাদের সম্ভবপর না, তখন হচ্ছে যে আমরা প্রথমত আইইউআই, যেটা হচ্ছে যে কোনো মা তার হাজবেন্ডের বীর্যের টা আমরা তার হচ্ছে যে একটা ক্যানুলার মাধ্যমে তার জরায়ুর মধ্যে স্থাপন করার চেষ্টা করি। সেটার মাধ্যমেও যদি দেখা যায় যে ফেইল্ড হয়, তখন হচ্ছে যে আরো উন্নত পদ্ধতি, যেটা আইভিএফ বা টেস্ট টিউব বেবি পদ্ধতি বলা হয়, সেই পদ্ধতির সাহায্যে আমরা নিয়ে থাকি। এছাড়াও হচ্ছে যে আরো উন্নত চিকিৎসা চলে আসছে, যে কোনো মায়ের যদি জরায়ুতে একদম বেশি সমস্যা হয়ে থাকে বা জরায়ু অনুপস্থিত থাকে, সেই সব ক্ষেত্রে জরায়ু প্রতিস্থাপন করারও চেষ্টা করা হচ্ছে আর কি। আমরা দেখি কিছু পেশেন্টের হিস্ট্রি আমরা এরকম পাই যে অনেকে বেবি কনসেপ্ট করেন, কিন্তু কনসেপ্ট করার পর দেখা যাচ্ছে বারবার বেবি মিসক্যারেজ হয়ে যাচ্ছে। এটার কারণটা কি হতে পারে? অ্যাকচুয়ালি বিভিন্ন কারণেই বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। তবে হচ্ছে যে আমরা সাধারণত বলি যে প্রথম ৩ মাসে যে বাচ্চাগুলো নষ্ট হয়, সাধারণত বাচ্চার নিজস্ব জন্মগত ত্রুটির কারণেই অধিকাংশ বাচ্চা নষ্ট হয়। এছাড়া দেখা যাচ্ছে যে মায়ের কোনো হরমোনজনিত সমস্যা বা হচ্ছে যে মা আপনার হচ্ছে যে আমাদের যে পরিবেশ দূষণ আছে, কিছু জিনগত সমস্যা, বিভিন্ন কারণে আসলে প্রথম ৩ মাসে বাচ্চা নষ্ট হতে পারে। আর এছাড়া দেখা যাচ্ছে যে পরবর্তী ৩ মাসে যে বাচ্চাগুলো নষ্ট হয়, সেগুলো দেখা যাচ্ছে যে মায়ের জরায়ুর ধারণ ক্ষমতাটা যদি কমে যায়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চা বা জরায়ুর যদি কোনো ত্রুটি থাকে, সে কারণে হচ্ছে বাচ্চাগুলো বেশি নষ্ট হয়। জীবনযাপন, খাদ্যাভ্যাস, অতিরিক্ত স্ট্রেস, এটা বন্ধ্যাত্বের জন্য কতটা কারণ বলে আপনি মনে করেন? জীবনযাত্রা, খাদ্যাভ্যাস অথবা যে মানসিক চাপ যেটা বললেন, এটা বন্ধ্যাত্বের উপর আসলেই অনেক প্রভাব ফেলে। কারণ দেখা যাচ্ছে যে এখন আমাদের খাদ্যদ্রব্যে বিভিন্ন যে ভেজাল বা কেমিক্যাল মেশানো হচ্ছে, বা হচ্ছে যে আমাদের লাইফস্টাইলের কারণে এখন আমাদের অনেকেই ওবেসিটি, বিশেষ করে স্থূলতায় ভুগছি। এবং হচ্ছে যে এই যে আমাদের স্ট্রেসফুল লাইফ, যে মানসিক চাপ, এগুলো বন্ধ্যাত্বকে খুব বেশি প্রভাবিত করে। দেখা যাচ্ছে যে একটা মা, সে যদি সঠিক ওজনের হয়, তারপর হচ্ছে যে তার খাদ্যাভ্যাস যদি ভালো থাকে, স্থূল না হয়, বা সে যদি মানসিক কোনো প্রেসারে বা চাপে না থাকে, দেখা যায় যে অটোমেটিক্যালি সে আলাদা কোনো ট্রিটমেন্ট ছাড়াই হচ্ছে যে সে বাচ্চা ধারণ করতে পারে। ম্যাম, ইনফার্টিলিটি চিকিৎসায় মানসিক সাপোর্ট, পার্টনারের মানসিক সাপোর্ট কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ভূমিকা রাখতে পারে? হ্যাঁ, আমাদের মেডিকেল সায়েন্সে একটা কথা বলে যে টেন্ডার লাভিং কেয়ার। হ্যাঁ, একজন মা হয়তো বাচ্চা ধারণ করতে পারছেন না, বা বাচ্চা ধারণ করার পরে তাকে যদি আমরা খুব ভাবে মানসিক সাপোর্ট দেই, বা তাকে যদি সেভাবে আমরা কেয়ার করি, তাহলে দেখা যায় যে এই একটা ফলপ্রসূ প্রেগনেন্সির সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়। এজন্য তার পার্টনারের সাপোর্ট, বা এই প্রেগনেন্ট অবস্থায় একজন মায়ের তার পার্টনারের যে পরিচর্যা, এটা খুব বেশি দরকার। অনেক ধন্যবাদ ম্যাম আমাদেরকে মূল্যবান তথ্য শেয়ার করার জন্য। আশা করি মানসিক স্বাস্থ্যের পাশাপাশি যে বন্ধ্যাত্ব সমস্যা, যে মানুষের মধ্যে কিছু মিসকনসেপশন আছে এবং কিভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারে, সবাই খুব ভালো একটা ইনফরমেশন পেল। আবারও ধন্যবাদ ম্যাম আপনাকে। আপনাকেও ধন্যবাদ। এতক্ষণ আমাদের স্বাস্থ্য বিষয়ক তথ্য শোনার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক তথ্য ও পরামর্শ পেতে আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।